আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভূত আড্ডার এপিসোড। আজকের এপিসোডটি এতটাই দুর্দান্ত হতে যাচ্ছে যা আপনাদের বলে বোঝানো খুব কষ্টকর। আজ আপনারা শুনতে যাচ্ছেন পাঁচটি ভয়ঙ্কর ঘটনা। প্রথম ঘটনাটি শুনতে পারবেন আমাদের সাজ্জাদ ভাইয়ের একটি রেস্টুরেন্টের ঘটনা। দ্বিতীয় ঘটনাটি শুনতে পারবেন আমাদের রায়হান ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তৃতীয় ঘটনাটি আমাদের তানিম হাসান ভাইয়ের আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ৭১ সালের যুদ্ধের ঘটনা। চতুর্থ ঘটনাটি শুনতে পারবেন আমাদের লিটন ভাইয়ের রাক্ষস নামের একটি ভয়ঙ্কর ঘটনা। আর পঞ্চম নম্বরে রয়েছে আপনাদের জন্য একটি স্পেশাল ঘটনা, যে ঘটনাটি আমাদের জাহিদুল ইসলাম ভাই লিখে পাঠিয়েছেন। ঘটনাটি এতটাই বেশি অসাধারণ যা আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘটনাটি যদি আপনারা শুনেন, এতটুকু বলতে পারি আপনাদের সকলের অন্তরে একটু মোচড় দিয়ে উঠবে। তো দর্শক শ্রোতা, দেরি না করে চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আজ থেকে ২ বছর আগে আমি যখন ইংল্যান্ডে আসলাম, তখন আমি ব্রিটিশ কিছু কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করি। কিছুটা টাইম লাগবে এই ভেবে বসে না থেকে এক রেস্টুরেন্টে ডাক পাওয়ার সাথে সাথে রাজি হয়ে যাই। এখানে আমার অনেক আত্মীয় থাকেন, তাই তারা বলেছিল এত তাড়াহুড়া না করে যেন একটু ওয়েট করি। কিন্তু কে শুনে কার কথা, তার ওপর ভালো বেতন। তাই আমি অনেকটা জোর করেই চলে গেলাম চাকরিতে। বার্মিংহাম থেকে ৫০ কিলোমিটার দূর চানুক নামের একটা ছোট্ট শহরে। যাওয়ার আগে আমার বড় ভাই বলেছিল, ভালোভাবে খোঁজ নিয়েছিস রেস্টুরেন্টের? কিন্তু উনি আমাকে প্যারানরমাল কিছুর ব্যাপারে সতর্ক করেননি। যদি আমি ভয় পাই তাই। আমার মাথায়ও এসব কিছু আসেনি। ইংল্যান্ডের মতো ফার্স্ট ওয়ার্ল্ড দেশে ভূত কল্পনাও করতে পারিনি তখন। যাই হোক, কাজ শুরু করলাম। সব স্টাফরাই কাছের এক সিটিতে থাকতো, আর আমার বাড়ি অনেক দূরে হয়ে যায়। তাই আমি ওখানের স্টাফ কোয়ার্টারের থাকার সিদ্ধান্ত নিলাম। মজার ব্যাপার এই যে রেস্টুরেন্টটা একটা জঙ্গলের ভিতর খুব মনোরম পরিবেশে। সেখানে আশেপাশে ১ কিলোমিটার ভেতরে কোনো মানুষ থাকে না। যারা খেতে আসে তারা দূর থেকে গাড়ি নিয়ে আসে। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলাম, তাই এসব তেমন কিছু মনে হয়নি। জার্নি করে ক্লান্ত ছিলাম, তাই আগেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ৩টার দিকে বাথরুমে পানি পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাথরুমে যেয়ে দেখি সব স্বাভাবিক। এরপর আবার রান্নাঘরের আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি কিছু নাই। এরপরে বাথরুমে আবার আওয়াজ পাওয়া যায়। সেখানে গিয়েও দেখি সব কিছু আগের মতোই স্বাভাবিক। আমার মাথায় প্যারানরমাল বা খারাপ কোনো চিন্তা তখনও আসেনি। বাথরুমের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম কি করব। সেই সময় আবার রান্নাঘরের আওয়াজ পাই। সেখানে গিয়ে যা দেখি তা বিশ্বাস হচ্ছিল না। সেটা হলো টেবিলের উপর 2টা আনারস এনে রেখেছিলাম, যা কাটা হয়নি তখন। পরের দিন জুস বানাবো বলে রেখে দিয়েছিলাম নিজ হাতে। গিয়ে দেখি খুব সুন্দর করে স্লাইস করে কে যেন কেটে প্লেটে সাজিয়ে রেখেছে আনারসগুলো। ওই পর্যায়ে কিছুটা ভয় পেয়ে যাই। বুঝতে পারছিলাম না কি করব। এরপর আবার বাথরুমে আওয়াজ। গিয়ে দেখি কিছু নাই। এভাবে ভোর ৫টা পর্যন্ত চলার পর আমার প্রচণ্ড বিরক্তি চলে আসে। বাকি রাতটুকু বাংলাদেশের ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলে কাটিয়ে দেই। এভাবে আরও 2 দিন কাটাই সেখানে। প্রতি রাতেই একই জিনিস।
2 দিন পর এক আঙ্কেল আসেন যিনি ওখানেই থাকতেন। তিনি 4 দিনে ছুটিতে ছিলেন। উনি নিজেও একজন মুসলমান। ওনাকে আমি সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বললেন, বাবা, তোর সাহস অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। আরও আগে 2টা মানুষ এখান থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছে। কেউ জানে না তারা কই গিয়েছে। কেউকে কিছু না বলে চলে গেছে। আমি আজ 8 বছর ধরে এখানে আছি। রাতে ঘুমাই না, সারা রাত কোরআন তেলাওয়াত করি, আর ভোরের আলো ফুটলে ঘুমাতে যাই। এই জায়গাটা খুব খারাপ। অনেকে অনেক কিছু দেখেছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে থাকি। কিন্তু আমি অবাক, এই 4 দিন তুই কিভাবে একা একা ছিলি? আমি উত্তর দিলাম, আসলে আমি খারাপ বা ভৌতিক কিছুর কথা ইংল্যান্ডে আছে তা বিশ্বাস করিনি। 1 সপ্তাহ পর ভাগ্যক্রমে আমার নতুন চাকরিটা হয়ে যায়। এর ফলে আমি ওয়ারউইকশার চলে যাই। কিন্তু ওই 4টা ভয়ঙ্কর রাতের কথা ভাবলে এখনও আমার গা ছমছম করে। আর আনারসগুলো কে বা কিভাবে কেটে ওভাবে প্লেটে সাজিয়েছিল তার কোনো উত্তর আমি এখনও পাইনি। যদি দর্শক শ্রোতা আপনাদের মাঝে যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটি ঘটনা। যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূত আড্ডায় শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ প্রিয় সাজ্জাদ ভাই। আপনার ঘটনাটি যদিও ছোট হয়ে থাকে, কিন্তু ঘটনাটি খুব রোমাঞ্চকর একটি ঘটনা। কারণ ইংল্যান্ডের মতো একটি জায়গায় এমন ঘটনা তা ভাবাটা খুবই অকল্পনীয়। আর ঘটনাটি যেখানে ঘটেছিল, আশা করি সেই জায়গাটির যদি একটা ছবি আমরা দেখতে পেতাম তাহলে বেশ ভালো হতো। তো যেমনটাই হোক, যদি আপনার কাছে এরকম আরও কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভূত আড্ডার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন রায়হান ভাই। এই ঘটনাটি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। চলে যাচ্ছি ঘটনার মাঝে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আপনাদের সাথে একটা সত্যিকার ভূতের কাহিনী শেয়ার করব। আমি রায়হান, আমার গ্রামের বাড়ি বরিশাল। ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার বাবা গ্রামে থাকতো। বাবা যখন গ্রামে থাকতো তখন সে সারাদিন তার নানার সাথে থাকতো। বাবার নানা বাবাকে খুবই ভালোবাসতেন। আর এই ঘটনা যখন বাবার সাথে ঘটে তার অনেক বছর আগেই বাবার নানা মারা যায়। বাবার সব চেনা জানা লোক বাবাকে খুব ভালো জানতো। আমার দাদা একজন ব্যবসায়ী ছিলেন। দাদা খুবই সাহসী একজন লোক। দাদার বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যেত। তো একদিন কাজ শেষ করে ঘন দুপুরবেলা দাদা বাজারে থেকে ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে বাড়ি ফিরতে বেশ বড় বড় জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎ কেউ একজন ওই জঙ্গল থেকে দাদা ভাইয়ের হাতে ইলিশ মাছ দেখে পিছু নিল। কিন্তু ঘটনাটা দাদা বুঝতে পারেনি। দাদা মাছ নিয়ে ভালোভাবে বাড়ি চলে এলো। বাড়িতে এসে দাদা মাছগুলি দাদির হাতে দিল। দাদি মাছগুলো ধুয়ে কুটে ভাজার জন্য রান্নাঘরে নিয়ে গেল। মাছগুলি ভেজে ভুজে ঘরে এনে রেখে দিয়েছে। এর মধ্যে দাদি আবার বাবাকে ঘুমোতে বলে গেছেন। বাবাও দাদির কথা মতো ঘুমানোর জন্য চোখ কেবল বুঝেছে। হঠাৎ কেউ একজন বাবাকে নাম ধরে ডাক দিল। বাবাও সাথে সাথে চোখ মেলে সাড়া দিল। বাবা সাড়া দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তার একটা বন্ধু।
বাবা তার বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরোনোর পর বাবা তার বন্ধুকেও জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। বাবার বন্ধু বলে, চল তোকে নিয়ে এক জায়গায় যাব। বাবা জানতে চাইলো কোথায় যাবি, বলবি তো নাকি? বাবার বন্ধু বাবাকে বলল, গেলেই দেখতে পারবি, চল। আর তার আগে একটা কাজ কর, তোর বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তোর মা ভেজে ভেজে ঘরে রেখে আসছে, যা নিয়ে আয়। বাবাও কিছু না বুঝতে পেরে তার কথা মতো ভাজা মাছগুলো আনতে চলে গেল। বাবার এই বন্ধু কোনো মানুষ ছিল না, এটা হলো দাদার পিছু নিয়ে আসা সেই জন, এক কথায় বলতে পারেন ভূত। বাবার বন্ধুর রূপ ধারণ করে বাবার সাথে এরকম করছে, কিন্তু বাবাও এখনো কিছু বুঝে উঠতে পারেনি। বাবা মাছ নিয়ে আসার পর তার বন্ধু তাকে এক জায়গায় নিয়ে গেল। সেখানে একটা বড় গাছের কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক কী গাছ মনে নেই, গাছটা খুবই বড় ছিল। সবচেয়ে বড় কথা হলো যে ওই গাছের নিচে, মানে একটু পাশেই ছিল বাবার ওই নানার কবরস্থান। অতঃপর বাবার বন্ধু বাবাকে গাছে উঠতে বলছে। বাবা তার কথা মতো গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই উঠতে পারছে না। বাবার বন্ধু এক লাফ মেরে গাছের মাথায় উঠে বসেছে। তখন থেকে বাবার মনে একটু খটকা লাগা শুরু হলো যে আমি যার সাথে এরকম করছি সে কি মানুষ নাকি অন্য কিছু। কিছুক্ষণ পর বাবা অনেক কষ্ট করে গাছের মাথায় উঠে গেছে, বাবাকে একদম গাছের মাথায় নিয়ে বসিয়েছে। তো দুজন এখন বসে বসে মাছ খাচ্ছে। বাবা কিছুটা হলেও বুঝে উঠতে পেরেছিলেন যে এটা মানুষ না। বাবা বসা ছিল তার বন্ধুর সামনে, আর তার বন্ধু বসা ছিল বাবার পেছনে। হঠাৎ বাবা খেয়াল করলো যে তার বন্ধুর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বাবা পেছন ফিরে তাকাতে না তাকাতে বাবাকে দিল একটা জোরে ধাক্কা। নিচে গাছের ছোট ছোট ডাল কাটা ছিল। বাবা নিচে পড়ার সাথে সাথে একটা ডাল বাবার দাড়ি ফুটো হয়ে একদম মুখে ঢুকে যায়, আর বাবা পুরোপুরি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর সবাই বাবাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। আজব ব্যাপার হলো, বাবা যখন অজ্ঞান হয়ে ওখানে পড়েছিল তখন নাকি বাবার নানা বাবাকে এসে ধরে ওখান থেকে উঠিয়ে বাড়ির সামনে এনে রেখে গিয়েছে। সবাইকে বলার পর সবাই অবাক হয়ে বলে যে মানুষটা এত বছর হলো মারা গেছে সে কিভাবে তোমাকে ওখান থেকে এনে এখানে রেখে যেতে পারে। বাবা আর কিছুই বলল না। পরে আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বাবার দাড়িতে আজও সেই দাগটা রয়ে গেছে। এটা একটা সত্যি কাহিনী, তাই আমি কষ্ট হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভূত আড্ডায় শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় রায়হান ভাই, আপনার ঘটনাটি আসলেই খুব বেশি অসাধারণ ছিল। আসলে গ্রামে আগে প্রত্যন্ত এরকম ঘটনা খুব বেশি ঘটতো। যেমন বাজার থেকে মাছ নিয়ে আসার সময় এরকম খারাপ ও বিভিন্ন ধরনের পিশাচ জিন মানুষের পিছু নিত। তারা এইভাবেই মানুষকে নানানভাবে ক্ষতি করতো। এরকম অনেক ঘটনা আমরা আগে বিভিন্ন জায়গায় শুনেছি, কিন্তু আপনার ঘটনাটি সম্পূর্ণ ইউনিক ছিল। তো আশা করি আপনার কাছে যদি এরকম আরও ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ঘটনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তানিম হাসান নামক একজন ভাই। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটা আমার এক আঙ্কেলের কাছে থেকে শোনা। ওনার নাম মফিজুর রহমান।
উনি 1971-এ যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ হবে এমন সময় কোনো একটা অপারেশনে ওনাদের একজন যোদ্ধা সাথী মারা যান কপালে গুলি খেয়ে, যার নাম শফিউল্লাহ। কয়েকদিন বাদেই যুদ্ধ শেষ হলো। আঙ্কেল ঠিক করলেন শফিউল্লাহ সাহেবের বাড়িতে যাবেন ওনার মৃত্যুর খবর দিতে। শফিউল্লাহ কিছু ব্যক্তিগত চিঠি থেকে ওনার স্ত্রীর ঠিকানা জোগাড় করা হলো। জায়গাটা বাঘেরহাটের খানজাহান আলীর ৬০ গম্বুজ মসজিদের আশেপাশে কোনো একটা গ্রাম। কোনো একদিন আঙ্কেল রওনা দিলেন। একে তো রাস্তার অবস্থা খারাপ, তারপর যুদ্ধ পরবর্তী অবস্থা। অনেক কষ্টে সন্ধ্যা গিয়ে পৌঁছালেন ওই গ্রামে। মানুষজনকে জিজ্ঞেস করে শফিউল্লাহর বাড়িও খুঁজে পেলেন। ছনের কুড়ে ঘরের মতো ছোট্ট ঘর। বাইরে থেকেই দেখলেন ভিতরে কুপির আলো জ্বলছে। উনি শফিউল্লাহর স্ত্রী ও মেয়ের সাথে দেখা করলেন আর তাদের জানালেন মৃত্যুর খবরটা। খবরটা শুনে ওদের মধ্যে কোনো ভাবান্তর হলো না। শফিউল্লাহর স্ত্রী বলল, হঠাৎ আপনি? অপেক্ষা করেন, উনি আয়সা পড়বিনে। আঙ্কেল বুঝতে পারলেন না, ভাবলেন ওদের কোনো আত্মীয়র কথা বলছে। রাতের খাবার তিনি ওখানেই খেলেন। পরে বাইরে উঠানে সিগারেট ধরালেন আর সারাদিনের কথা চিন্তা করলেন। কেন শফির স্ত্রী আর মেয়েকে কোনো রকম কান্নাকাটি করলো না? কেনই বা এরকম ভাব করলো? তখন হঠাৎ একটা কণ্ঠস্বর বলল, আরে মফিজ ভাই, কেমন আছেন? কণ্ঠস্বর শুনেই আঙ্কেল বুঝেছিলেন এটা শফির গলা। অন্ধকারে শফির অবয়বটা ভালোই বোঝা যাচ্ছে। তিনি আর অপেক্ষা না করে পেছনের মাঠ দিয়ে দৌড়াতে লাগলেন। পালানোর সময় পিছন দিক দিয়ে বিকট আর অদ্ভুত আওয়াজ পাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। সকালের দিকে জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি খানজাহান আলীর দিঘির পাশে পড়ে আছেন। আশেপাশে লোকজন। তিনি সবাইকে ঘটনা খুলে বলেন। ওরা জানায় কিছুদিন আগে পাকিস্তানিরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর মা ও মেয়ে একসাথে মারা যায়। উনি পরে গিয়ে ওখানে কোনো বাড়ি দেখতে পাননি। যেই লোক বাড়ির পথ দেখিয়েছিল তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি ফিরে চলে আসেন। আসলে শফিউল্লাহ একটা অপারেশনে মারা যান। ওনার লাশ খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। ধন্যবাদ প্রিয় তানিম ভাই, আপনার ঘটনাটি আসলে খুব বেশি অসাধারণ ছিল। এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনিনি। আজকের আপনার ঘটনাটি খুব বেশি ভালো লেগেছে। তো এরকম আপনার কাছে যদি আরও কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন। তো দর্শক শ্রোতা, দেরি না করে চলে যাচ্ছি আজকে চতুর্থ ঘটনায়। চতুর্থ ঘটনাটি পাঠিয়েছেন লিটন ভাই। ঘটনাটির নাম রাক্ষস। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। 90 দশকের শেষের দিকের কথা। আমি তখন খুবই ছোট। নভেম্বর মাসে আমাদের সবার বার্ষিক পরীক্ষা শেষ। তাই ডিসেম্বরে আমাদের স্কুল বন্ধ। আর স্কুল বন্ধ হওয়ার কারণে লেখাপড়ার কোনো চাপ নেই। তাই সারাদিন শুধু খেলাধুলা আর দুষ্টামি করে দিন কাটাতাম। বাড়ির মধ্যে আমরা যারা ছেলেরা ছিলাম তারা খেলতাম মার্বেল, কাবাডি, ক্রিকেট আর ফুটবল। তাছাড়া মাঝে মধ্যে গোলন, তীর হাতে নিয়ে পাখি মারার ব্যর্থ চেষ্টা করতাম। আর মেয়েরা খেলতো এক্কা ধোক্কা, গোল্লা ছোট, বাড়ি চুরি, লাফা ইত্যাদি। আমাদের সাথে অবশ্যই আশেপাশের 2-3 বাড়ির ছেলেমেয়েরা যোগ দিত। এভাবে আমাদের সময় বেশ ভালো যাচ্ছিল। কিন্তু একদিন খেলা শেষে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে শুনি এক ভয়ানক কথা।
দেশে নাকি রাক্ষস বের হয়েছে, আর তারা নাকি বিভিন্ন রূপে এসে মানুষ হত্যা করছে। কখনো প্রবাসী স্বামীর রূপ ধরে, কখনো বা ছেলের রূপ ধরে। কথাটা প্রথমে শুনি আমার ছোট আপার কাছ থেকে, কিন্তু তার কথা আমার বিশ্বাস হয়নি, কারণ ভয় দেখানোর এমন কথা তিনি প্রায় সময় বলে থাকেন। পরে দেখা যায় এর কোনো সত্যতা থাকে না। কিন্তু পরের দিন সকালে গ্রামের আরও অনেকের কাছে যখন কথাটি শুনি, তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর এভাবে কিছুদিনের যাওয়ার পরে গুজবটি একসময় মহামারী আকারে ধারণ করে। আস্তে আস্তে দেশের বিভিন্ন স্থানে এই গুজবটি তখন ছড়িয়ে পড়ে। আমরা ছোটরা তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিন বিকেলে আমরা সবাই মিলে বাড়ির পেছনে একটি মাঠে মিটিং করি, আর সেই মিটিংয়ে এ রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনাও করি। একই সাথে সিদ্ধান্ত নিলাম এখন থেকে ছেলে মেয়ে সবাই একসাথে খেলবো, আর সন্ধ্যার পরে কেউ আর ঘর থেকে বের হব না। তারপর থেকে ছেলে মেয়ে আমরা সবাই একসাথে খেলা করতে লাগলাম। আর রাক্ষস সম্পর্কে কারো কাছ থেকে কিছু শুনলে তা সবার মাঝে শেয়ার করতাম। এভাবে ভয় আর আতঙ্কের মধ্যে কেটে গেল কয়েকটা দিন। আস্তে আস্তে আমাদের মাঝ থেকে রাক্ষসের ভয় দূর হতে লাগলো। আমরা বুঝতে পারলাম এটা নিছকই একটা গুজব। যাই হোক, এবার আসুন সে সময় দেশে রাক্ষস নিয়ে গুজব রটার পর যে সকল ঘটনা প্রায় সময় শোনা যেত, তেমন একটি ঘটনা এখানে শেয়ার করছি। এক মহিলার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। ঘরে শুধু সে আর তার শাশুড়ি। একদিন ওই মহিলার স্বামী কাউকে কোনো খবর না দিয়ে হঠাৎ দেশে চলে আসে। এভাবে হঠাৎ স্বামী ফিরে আসে, মহিলাটা কিছুটা অবাক হয়েছে, কারণ স্বামী এসেছে একেবারে খালি হাতে, নিজের জামা কাপড় পর্যন্ত নিয়ে আসেনি। যাই হোক, অনেক দিন পর স্বামীকে কাছে পেয়ে খুশি হয়েছে ভদ্রমহিলা। রাতে খাওয়া দাওয়া খেয়ে যথারীতি ওই মহিলা তার স্বামীর সাথে ঘুমাতে গেলেন। পাশের রুমে থাকতো মহিলার বৃদ্ধা শাশুড়ি। গভীর রাতে হঠাৎ ঘরের ভেতর কটকট কটকট একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল মহিলার শাশুড়ির। আর এমন সময় কোথায় থেকে এক দমকা বাতাস এসে ঘরের ভেতরে জ্বলতে থাকা হারিকেনটা নিভিয়ে দিল। ঘরের ভেতর তখন ঘুটঘুটে অন্ধকার। বৃদ্ধা মহিলা তখন হারিকেন জ্বালাতে তার ছেলের বউয়ের নাম ধরে ডাক দিল, কিন্তু কোনো উত্তর পেল না। একটু পরে দরজা খোলার আওয়াজ শোনা গেল। বৃদ্ধা মহিলা তখন জিজ্ঞেস করে, কে? জবাব আসলো, আমি মা। বৃদ্ধা মহিলা তখন বলে, বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? ছেলে উত্তর দিল, মা, আমি একটু বাহিরে যাচ্ছি। উনি তখন আর কোনো কথা জিজ্ঞেস করল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলাই রয়ে গেছে। তাই বৃদ্ধ ছেলের বউয়ের রুমের দিকে গেলেন, আর সেখানে গিয়ে দেখেন ছেলের বউয়ের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে, আর গলার মধ্যে একটা কামড়ের দাগ বসে আছে। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূত আড্ডায় প্রচার করবেন। আমার কাছে এমন আরও অনেক ঘটনা আছে, আমি পরবর্তীতে লিখে ভূত আড্ডায় পাঠিয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ প্রিয় লিটন ভাই। ঘটনাটি যদিও খুব ছোট হয়ে থাকে, কিন্তু খুবই ইন্টারেস্টিং ও ভয়ঙ্কর ছিল। রাক্ষসের যে ঘটনাটি আপনি বললেন, ওই জায়গাটুকু পড়ার সময় আমার প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল ভাই। তো ধন্যবাদ আপনাকে ভাই, এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে চলে যাচ্ছি আজকের পঞ্চম ও সর্বশেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন জাহিদুল ভাই। ঘটনাটির নাম মোড়লবাড়ির কবরস্থান। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি।
মোড়ল বাড়ির গোরস্থানের সবার দক্ষিণে এই কবরটা। এটা একটা পারিবারিক কবরস্থান। 3 পুরুষ থেকে আজ অবধি এই বংশের মরহুমদের দাফন করা হয় এখানে। গাছপালায় ঘেরা এই কবরস্থানে সর্বশেষ দাফন করা হয় শ্রাবণীকে। রহস্যটা এই কবরেই। 3 বছর আগে মারা যাওয়া মেয়েটা বাবার একমাত্র সন্তান ছিল। বিয়ের 14.5 বছর পর জন্ম নেয় মেয়েটা। অঝোর বর্ষার শ্রাবণ সন্ধ্যায় জন্ম নেয় মেয়েটার নাম রাখা হয় শ্রাবণী। শ্রাবণী নামটা বেশ দুঃখী দুঃখী টাইপের। নামের সাথে এক ফোঁটা দুঃখ মিশে যায়। গত 3 বছর আগে শরতের রাতে মারা যায় শ্রাবণী। আকাশ ভরা তারার রাতে এত মুগ্ধ পৃথিবী ছেড়ে কেউ যেতে পারে? তারার রাতে বাবার মেয়েটা কেমন করে আকাশের তারা হয়ে গেল? আপনকে পর করে পরপারে চিরতরে কেমন করে যাওয়া সম্ভব হলো? মাঝে মাঝেই বিলাপ করে শ্রাবণীর বাবা একরাশ পাগলের মতো প্রশ্ন ছুড়ে দেয় বিধাতার কাছে। স্থির দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে থাকে বাবা। কোনো উত্তর আসে না সেখান থেকে। বিধাতা হয়তো হাসেন, অবাক হন পাগল বাবার পাগলামিতে। ভার্সিটির ছাত্রী ছিল শ্রাবণী। শরতের এক বিকেলে হঠাৎ বাসায় আসে সে। ছুটি নেই, ক্লাস আছে ভার্সিটিতে। তবু বাসায় কেন আসলো কেউ আন্দাজ করতে পারেনি। বাবা অবাক হননি। বাবা মার টান যে ক্লাস পরীক্ষার টানের চেয়ে বেশি সন্তান বাবার কাছে এসেছে, মায়ের কোলে ফিরেছে। ছুটি নাই তো কি, সন্তান ফিরবেই। অবাক হবার কিছু নেই। বাহারি রান্না করা হলো। রাতে মা ডাকলেন শ্রাবণীকে। খাবার টেবিলে এসে বাবার দিকে অপলক তাকিয়ে রইল মেয়েটা। হঠাৎ চোখটা ভিজে উঠছে। বাবা এবার অবাক হয়। মায়ের দিকে তাকিয়ে মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। খাবার টেবিলে হঠাৎ মেয়েটা অমন করছে কেন? হঠাৎ ক্যাম্পাস ছেড়ে চলে এলো কেন? ওকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে, সাথে কাঁদছেও। বাবা বললেন, কি হয়েছে রে মা? মাও বললেন, মা কি হয়েছে তোর, খুলে বল। মেয়েটা আবার বাবার দিকে চোখ তুলে তাকায়। মায়ের দিকেও একবার ফিরে চায়। কোনো উত্তর নেই। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে মেয়েটা। হঠাৎ করে আবদার করে মা বাবার সাথে আজ ঘুমাবে। অত বড় মেয়ে এত ছোট্ট মানুষের মতো করছে কেন? পাশাপাশি শুয়ে আছে 3টা মানুষ। হঠাৎ ভোরে বাবা মায়ের মাঝে শুয়ে থাকা মেয়েটা চলে গেল। হাউমাউ করে উঠল মা। বাবা এবার অবাক হলেন। সূর্য ওঠা সকালে মোড়ল বাড়ির সূর্যটা ডুবে গেল। কলিজার একটা অংশ ছিঁড়ে গেল। বিকেলে দাফন করা ওই মেয়েটাকে চোখের জলে বিদায় জানাতে হলো। এটাই নিয়ম। বাবা সেদিন অনেক রাত পর্যন্ত গোরস্থানে কবরটার পাশে বসেছিলেন। শ্রাবণীর জানাজায় একটা ছেলে এসেছিল, খুব বেশি কেঁদেছিল। কেউ চিনতে পারেনি ছেলেটাকে, তার বাবাও না। তবে এ নিয়ে উনি ভাবেননি। মুসলমান হয়ে মুসলমানদের জানাজায় আসবে, এটাই নিয়ম। কান্নাকাটি করবে, এটাও নিয়ম। অপরিচিত হতেই পারে। সবাই লক্ষ্য করেনি, মেয়েটার বাবা লক্ষ্য করেছিল। দিনটা গেল, রাতটাও গেল, সপ্তাহ, তারপর আবার মাসও গেল। মাস গড়িয়ে 40 দিনের মাথায় গভীর রাতে একটা মানুষকে দেখা গেল কবরের কাছে। এবারও বাবা দেখলেন সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ, মাথায় টুপি, সেটাও সাদা। গাছপালায় ঘেরা নির্জন কবরস্থানে এত রাতে কে, তাও সাদা। বাবা এবারও অবাক হয়, তবে ভয় পাননি।
তার উপর বংশের গোরস্থান, ভয় পাবার কি আছে। আস্তে আস্তে কবরের কাছে যাচ্ছেন শ্রাবণীর বাবা। এর মধ্যেই মানুষটা নেই। লক্ষ্য করলেন মানুষটার দিকে। একটা বাইকে করে চলে গেল মানুষটা। বাইকের আলো তখনও দেখা যাচ্ছিল, শব্দ একদম স্পষ্ট তার কানে আসছিল। ধীরে ধীরে শব্দটা নিঃশব্দ হয়ে গেল। মানুষটা রাতের অন্ধকারে চলে গেল। ঘন আঁধার, শুনশান নীরবতা। একটা নিশাচর পাখি ডানা ঝাপটে কবরস্থান থেকে উড়ে গেল। ধীরে ধীরে কবরটার কাছে গেলেন শ্রাবণীর বাবা। একগুচ্ছ গোলাপ কবরের উপরে, একদম তরতাজা। তিনি গোলাপগুচ্ছ হাতে নিলেন, গুনে গুনে দেখলেন 21টা গোলাপ। কবরটা কবরের মতোই আছে। ভিতরে শুয়ে আছে কলিজার টুকরো মেয়েটা। উপরে শ্রাবণীর বাবা ছেঁড়া কলিজার একটা হতভাগ মানুষ। এই সময়টাতে সারা দুনিয়ায় আঁধারের রাজত্ব চলছে। কে মানুষটা, বা কেন এসেছিল, গোলাপ কেন, তা এত রাতেও বা কেন? তার উপর লুকিয়ে রহস্যটা কি? এরপর থেকে প্রতি রাতে শ্রাবণের বাবা খুঁজলেন মানুষটাকে। আর আসেনি। পুরো বছরের কোনো রাতেই খুঁজে পাওয়া গেল না মানুষটাকে। শ্রাবণের প্রথম মৃত্যুবার্ষিকী, সেই রাতেই আবার গোলাপ পাওয়া গেল কবরটাতে। এবার 22টা গোলাপ, গত বছরের চেয়ে একটা বেশি। নিশ্চয়ই ওই লোকটা এসেছিল। কখন আসলো কখন গেল টের পাওয়া গেল না। শ্রাবণীর বাবা ভাবতে থাকে। পরের বছর একই ঘটনা, এবার 23টা। এবারও খুঁজে পাওয়া গেল না। কিন্তু অবাক হওয়ার মতো কাণ্ড, কষ্টের প্রাচীর ভেদ করে চারাগাছের মতো চিরচির করে রহস্যটা আরও রহস্য ঘন হয়ে উঠছে। শ্রাবণীর বাবা রহস্যের একটু আন্দাজ করতে পারলেন। বোঝা গেল সামনের মৃত্যুবার্ষিকীতে সাদা পাঞ্জাবির মানুষটা আবার আসবে। 24টা গোলাপ হয়তো থাকবে সেই রাতে। প্রতি বছর একটা করে বেশি নিয়ে আসে। সহজ হিসাব, চলে যায় দিন, মাস, তারপর বছর। এবার এই রাতে শ্রাবণের বাবা কবরের পাশে সাদা পেজে একটা চিঠি লিখে রাখলেন। জানি আপনি আজ আসবেন। কে আপনি, কেন আসব? কে আপনি, কেনই বা এসব? আমাকে আর কষ্ট দিবেন না। এবার দেখা করবেন প্লিজ। গভীর রাত। একটা মাইক্রোবাস হেডলাইট অফ করে আসছে। কোনো শব্দ নেই। কবরের পাশে এসে দাঁড়িয়েছে আবার সেই একটা মানুষ। গাড়ি থেকে নেমে আসছে। এক হাতে একগুচ্ছ গোলাপ, আরেক হাতে একটা গোলাপের চারা। দূর থেকে শ্রাবণীর বাবা লক্ষ্য করছে সব। আজ আধারটা কম, সব স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা আজ মাইক্রোবাসে আসলো কেন? লোকটার এত রহস্যের জন্ম দিচ্ছে কেন? গোলাপগুচ্ছ কবরে রাখতেই লোকটার চোখ পড়ল সাদা কাগজটার দিকে। কাগজটা হাতে নিয়ে ফেলে দিল। লোকটা ভাবল, মাত্র 3 বছরেই মেয়েটাকে ভুলে গেল সবাই। কবরে কাগজের টুকরো পড়ে থাকে, ময়লা আবর্জনা পরিষ্কার করে না। কি নিষ্ঠুর, আশ্চর্য! এটা যে একটা চিঠি হতে পারে লোকটা আন্দাজ করতে পারেনি। কাগজটাকে বিরক্ত হয়ে কবরের পাশে ফেলে দেয়। তাড়াতাড়ি হাত দিয়ে কবর খুঁড়তে থাকে লোকটা। শ্রাবণীর বাবা দূর থেকে দেখছেন সব। লোকটা কবর খুঁড়ছে কেন? 3 বছর পরে লাশটা তুলে চুরি করে নিয়ে যাবে নাকি? এজন্যই মাইক্রোবাস নিয়ে এসেছে। এবার আর তিনি স্থির থাকতে পারলেন না। পাশে গিয়ে দাঁড়ালেন শ্রাবণের বাবা। সে লোকটি বুঝতে পারেনি। সব নিস্তব্ধ, সব স্থির। শুধু লোকটা হাত দিয়ে মাটি খুঁড়ছে।
অল্প অল্প আলোতে সাদা পাঞ্জাবিটা অদ্ভুত লাগছে। হঠাৎ শ্রাবণীর বাবা বলে, এই যে শুনুন। তখন লোকটি বলে ওঠে, কে? হন্তদন্ত হয়ে লোকটা উঠে দাঁড়ায়। চুনোপুটির মতো ভীত কলিজা নিয়ে কবুতরের মতো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কাঁধে হাত দিয়ে অভয় দেয় শ্রাবণীর বাবা। বাসায় নিয়ে যান লোকটাকে। 4 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল লোকটা। রুমের লাইটে স্পষ্ট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মানুষটাকে। চিনতে পারলেন জানাজার নামাজে আসা ওই ছেলেটা তুমি। খুব কেঁদেছিলে সেদিন, তাই না? তখন ছেলেটি বলে, জি এসেছিলাম। তখন শ্রাবণীর বাবা বলে, নাম কি তোমার? তখন ছেলেটি জবাবে বলে, আমার নাম রাতুল। তখন শ্রাবণীর বাবা আবার জিজ্ঞেস করেন, তো কবর খুঁড়ছিলে কেন? আমার সাথে কিসের শত্রুতা? লাশ চুরি করবা? তখন রাতুল বলে, না না। তখন শ্রাবণীর বাবা বলে, এত বছর ধরে এত নাটক করার কি আছে? একটা বাবাকে কষ্ট দেবার কি আছে? কে তুমি? কেন এসব? রীতিমতো আহাজারি করতে থাকে শ্রাবণীর বাবা। 3 বছর আগে ছেঁড়া কলিজায় জন্ম নেয়া ক্ষত থেকে আজ খুব বেশি রক্ত ঝরছে। বিক্ষত স্থানে কেউ যেন চাকু দিয়ে থেমে থেমে আরও ক্ষত তৈরি করছে। শ্রাবণীর মা এর মধ্যে সব শুনেছেন, কিন্তু তা আড়াল থেকে। তিনিও স্থির থাকতে পারলেন না। ভিতরে জ্বলন্ত সুপ্ত আগ্নেয়গিরি আবার দাউ দাউ করে জ্বলতে লাগলো। ভূমিকম্প হয়ে গেল মায়ের হৃদয়ে। 3 বছর আগে সন্তানহারা শোকটা আজ হঠাৎ আবার নতুন শোক হয়ে গেল। ভিতরটা শূন্য শূন্য লাগছে ওনার। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তিনি আড়াল থেকে রুমে ঢুকলেন। স্বামীর পাশে এসে বসলেন। শ্রাবণের বাবা বুঝতে পারলেন তার স্ত্রী সব শুনে ফেলেছে। আর গোপন করার মতো কিছুই নেই। অবশেষে কথা বলা শুরু করলেন রাতুল। বাবা মার চৈত্রের রোদে শুকিয়ে যাওয়া খা খা তপ্ত হৃদয়টা এক ফোঁটা করে বৈশাখী পানি পেতে থাকলো। কখনো কখনো কাল বৈশাখী ঝড়ের মতো মা বাবার হৃদয়টা এক একটা ডালপালা মটমট করে ভেঙে দিচ্ছিল। বলতে থাকলো রাতুল, ও শ্রাবণের বন্ধু, খুব ভালো বন্ধু, একসাথের ক্লাসমেট, দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতি মৃত্যুবার্ষিকীতে গোলাপগুচ্ছ নিয়ে রাতুলই আসত। তরতাজা গোলাপগুলি না দিলে যে খুবই অন্যায় হয়ে যেত। মেয়েটা গোলাপের প্রতি অনেক দুর্বল ছিল। চলে যাবার শেষ দিন শ্রাবণী রাতুলের কাছে 21টা গোলাপ চেয়েছিল। তখন ওর বয়স 21 ছিল। মেয়েটার আবদার ছিল প্রতি জন্মদিনে ওর বয়স যত হবে ততগুলি গোলাপ তাকে উপহার দিতেই হবে। আবদার রক্ষা করতে পারেনি রাতুল। জন্মদিনের আগেই মেয়েটার মৃত্যুদিন ধার্য হয়ে যায়। মাইগ্রেনের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে সর্বনাশ হয়ে যায় শ্রাবণীর। চেক আপ করা হয় অনেক, কি যেন এক অসুখের নাম বলেন ডাক্তার। বেশি দিন আর নেই শ্রাবণীর হাতে। শ্রাবণীর শ্রাবণ সন্ধ্যা অচিরেই নেমে আসছে। ডাক্তার বললেন সূর্য ডুবি ডুবি। শুধু রাতুলকে জানায় শ্রাবণী, মা বাবা কাউকেই আর জানায়নি। অবশেষে সব সময় বিষণ্ণ থাকতো শ্রাবণী, প্রায় রাতেই কাঁদত। রাতুল সান্ত্বনা দিতে পারত না। জীবন মৃত্যুর মোহনায় সান্ত্বনা হারিয়ে গেছে। বাবা মাকে জানাতে নিষেধ করে শ্রাবণী। সেদিন শেষ বিকেল নদীর পাড়ে যাবার বায়না ধরল শ্রাবণী। সূর্যটা ঢলে পড়ছে পশ্চিমে। হঠাৎ রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা রাতুল, আমি যদি শেষ বিকেলের সূর্যের মতো সত্যিই ডুবে যাই, যদি না থাকি, তাহলে কি বাবা মার জীবন অন্ধকার হয়ে যাবে? ওরা খুব মিস করবে না রে? আচ্ছা তুই কি ভুলে যাবি? আমাকে গোলাপ দিবি না?
কথাগুলো শুনে রাতুল থমকে যায়। এমন কথা কোনোদিন এভাবে বলেনি শ্রাবণী। অনেক খুঁজে যখন গোলাপ নিয়ে আসলো রাতুল, তখন মেয়েটা বাসায় চলে গেছে। গোলাপগুলি আর দেয়া হয়নি। অনেক দেনা জমা হয়ে গিয়েছে। বাকির খাতায় জমা হয় গোলাপ। প্রতি বছর একটা করে দেনা বৃদ্ধি পায়। প্রতি জন্মদিনে তাকে ফুল দেয়া হয় না। মৃত্যুবার্ষিকীতে শ্রাবণীর কষ্ট কমানোর এক ব্যর্থ প্রয়াস রাতুলের। স্কলারশিপ পেয়েছে রাতুল, অনার্স শেষ, বেলজিয়ামে মাস্টার্স করবেও। 3 বছর থাকতে হবে ওখানে। এই 3 বছর গোলাপ দেয়া হবে না। তাই গোলাপ গাছ নিয়ে এসেছে রাতুল। তাড়াতাড়ি গাছটা রোপণ করতে চেয়েছিল। কবর খোঁড়ার কিছু আনেনি, তাই হাত দিয়েই খুঁড়ছিল। কবরে একটা গোলাপ গাছ থাকবে। রাতুল যদিও না থাকে, কথা দেয়া কথাগুলো থাকবে। গোলাপ থাকবে। রাত ঘনিয়ে আসছে, অনেক রাত। অন্ধকার আর অন্ধকার একাকার হয়ে জানান দিচ্ছে, আলো নেই, আলো নেই। শ্রাবণীর বাবা মা দুজনেই নিস্তব্ধ হয়ে আছেন। দুজনের চোখেই শ্রাবণীর ধারা। রাতুল বাসা থেকে বের হয়ে এসেছে। আলতো করে অন্ধকারে কবরটার পাশে গোলাপ গাছটা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে মাইক্রোবাসটা এগিয়ে চলছে। রাতটা এগিয়ে চলছে। সাথে চলছে রাতুল। পেছনে নিস্তব্ধ একটা মোড়ল বাড়ি। সেখানে স্তব্ধ 2টা প্রাণী। রেখে আসা একটা গোরস্থানে একটা কবর, ভিতরে নিস্তব্ধ শ্রাবণী, উপরে একটা গোলাপ গাছ। গোলাপ গাছটা বড় হয়, ফুল ফোটে, কবরের ওপর ঝরে যায় এক একটা ফুটন্ত গোলাপ। তো এই ছিল আমার আজকের ঘটনা। যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূত আড্ডায় শেয়ার করবেন। জানি না ঘটনাটি কতটা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি সকলের মাঝে শেয়ার করবেন। তো এই ছিল আজকে আমার ঘটনা। ধন্যবাদ প্রিয় জাহিদুল ইসলাম ভাই। ঘটনাটি যদিও ভয়ের না হয়ে থাকে, কিন্তু খুবই দুঃখজনক ও বেদনাদায়ক একটি ঘটনা ছিল। ঘটনাটি শুনে আমার এতটাই ভালো লেগেছে যা বলে বোঝানোর মতো না। আশা করি আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জাহিদ ভাইয়ের জন্য একটি কমেন্ট করে যাবেন। আর জাহিদ ভাই আপনার কাছে যদি এমন আরও ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন। তো দর্শক শ্রোতা, আর বেশি কথা বলবো না। আজকের ঘটনার একদম শেষেই চলে এসেছি। যদি আজকের ঘটনাগুলো আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক শ্রোতা, আপনারা যদি আপনাদের জীবনে বা আপনাদের কারো থেকে শোনা যদি কোনো ঘটনা আমাদের শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutadda.stories@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9743132373। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। তো দর্শক শ্রোতা, আবারও বলছি, আজকের ঘটনাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে পাঠিয়ে দিবেন। আর জাহিদুল ভাইয়ের যদি এমন ঘটনা আপনারা আরও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরিফ। আসসালামু আলাইকুম। ভূত আড্ডার সাথেই থাকবেন।